আশা করি আপনি অনেক ভালো আছেন। আজকে আপনার এক ছোট ভাই, আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। আমি একটি ইমেইল ঘটনা লিখলাম। ঘটনাটি ঘটেছে আমাদের এলাকার এক ওঝার সঙ্গে। ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক এবং ভয়ঙ্কর। ভাবলাম আমাদের এলাকার সেই ঘটনাটি কালেক্ট করে আপনার মাঝে আমি দিই এবং আপনি আপনার শ্রোতাবৃন্দর মাঝে ছড়িয়ে দিন। দেরি করব না, কোনো রকম কথাও না বাড়িয়ে ঘটনা শুরু করে দেব। ঘটনাটি যখন ঘটেছে তখনকার সময় ছিল 1995 সাল। যেই ওঝার সঙ্গে এই ঘটনাটি ঘটে তার নাম ছিল তারা মিয়া। তখনকার সময় তারা মিয়া ছিলেন এক বিশ্বস্ত ওঝা। বিভিন্ন জায়গা থেকে তারা মিয়াকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো। কাউকে সাপে কাটলে, আবার কালো জাদুর বিষয়েও তিনি অনেক কিছু জানতেন। তো এই বিষয়গুলোকে উনি উদ্ঘাটন এবং মানুষকে সাহায্য করার জন্য সর্বদা এগিয়ে যেতেন। হঠাৎ একদিন হয় কি, সেই তারা মিয়ার সঙ্গে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। কিশোরগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রাম, এই গ্রামটির নাম ভুইয়াপাড়া। ভুইয়াপাড়া গ্রামের যে আশপাশে বসবাসের স্থানগুলো, সেগুলো দেখলে এখনও বেশ থমথম একটি অবস্থা মনে হয়। কোনো বিল্ডিং, কোনো দালান কোঠা তেমন কোনো ভালোভাবে বানানো হয়নি। এগুলো সব আগের মনে হয় এখনও সেখানে প্রাচীন যুগের কিছু এক নিদর্শন এখনও পড়ে আছে। এরও যথেষ্ট কারণ রয়েছে। কারণটা হচ্ছে, এই ভুইয়াপাড়া গ্রামে যদি কোনো মানুষ ভালো কোনো দালান কোঠা তৈরি করতে চায়, তাহলে তাদের সেই দালান কোঠা তৈরি করার দিনই দুই একজন মানুষ মারা যায় এবং অসংখ্য মানুষও এই ভুইয়াপাড়া গ্রামে কাজ করতে এসে মারা গিয়েছে। এর জন্য এই ভুইয়াপাড়া গ্রামে আর মানুষেরা কোনো দালান কোঠা স্থাপনের জন্য আর এগোয়ও না। কোনো মিস্ত্রিও সেখানে কাজ করতে আসে না। তো এগুলো জানা যায় যে আগেকার জিনেরা যে এখানে বসবাস করত, সেই জিনেরা নাকি এই এলাকাতে তারা আজীবন বসবাস করতে চায়। তারা চায় না এখানে মানুষের বসবাসে স্থপতি গড়ে উঠুক। তারা চায় এই এলাকাটা একদম শুনশান নীরবতা থাকুক এবং একটা দুইটা মানুষ এখানে হাঁটাচলা করুক, বেশি নয়। তো যাই হোক, ওই তারা মিয়া যার কথা বলছিলাম, ওজার কথা, তিনি ওই ভুইয়াপাড়া গ্রামে একদিন যাওয়ার জন্য ওনাকে একজন আসে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। তো তারা মিয়ার রেগুলার যেভাবে তিনি যেতেন, তো ওখানেও তিনি চলে যান। তারা মিয়া তখন চিন্তাও করতে পারেননি যে ওনার সঙ্গে এই ভুইয়াপাড়া গ্রামে যাওয়ার পর এত ভয়ঙ্কর একটি ঘটনা ঘটতে পারে। ভুইয়াপাড়া গ্রামে পা দেওয়ার পরপরই নাকি তারা মিয়া অনুভূতি করতে পারে যে ভুইয়াপাড়া গ্রামের ভেতরে মনে হচ্ছে বেশ অসংখ্য জিনের স্থপতি এবং প্রেত এবং নানান ধরনের ভয়ঙ্কর জিনিসগুলো এখানে বসবাস করে। সেটা জানতে পারে এবং বুঝতেও পারে তারা মিয়া। পাশে থাকা সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, ও ভাই, এই গ্রামে কি জিনেদের বসবাস? বলে যে না তো, আমাদের বাপদাদা বলেছিল যে এখানে জিন প্রেত বসবাস করতো, কিন্তু আমরা তো কখনো দেখিনি। চলেন, আমার বাতিজার পাটা সাপে কেটে দিয়েছে, মনে হয় খুব বিষাক্ত সাপ, তাড়াতাড়ি আসেন, না হলে কোনো ক্ষতি হতে পারে। কথা শুনে তারা মিয়া বেশ হাঁটা শুরু করলেন তার পিছু পিছু। হাঁটতে হাঁটতে সেই ভুইয়াপাড়া গ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে তারা চলে যায়। সেখানে দেখতে পারে একটা ছোট্ট বাড়ি থেকে কান্নার রোল ভেসে আসছে। কান্নাটা তারা মিয়া শুনতে পারেন 3-4 জন মহিলা এবং 8-10 জন পুরুষের গলার কান্না। বেশ হতভম্ব হলেন।
তিনি এগোতে শুরু করলেন সেই লোকটার পিছু পিছু। এগোনোর পর তখনই তিনি দেখতে পারেন যে চারদিকে অন্ধকার হয়ে এসেছে এবং সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এদিকে তিনি দেখতে পারেন একটা ছোট্ট ছেলে, বয়স আনুমানিক 12 কি 13 হবে, সে মাটিতে পড়ে লুটালুটি করছে। আশপাশের মানুষজনগুলোর মুখের দিকে তাকালেন তারা মিয়া। তাকিয়ে দেখতে পারেন যে এক একজনের মুখের ভঙ্গি এক এক রকমের। তারা মিয়া কোনো মানুষের মুখের ভঙ্গি এরকম আগে কখনো দেখেনি। বেশ খটকা লাগলো। একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। জিজ্ঞেস করলেন, ও ভাই, এই ছেলেটা কার? কোথায় সাপে কাটিয়েছে দেখি তো। পরক্ষণে ওখান থেকে একজন মহিলা দৌড় দিয়ে চলে আসে, কিন্তু অবাক করা বিষয় ছিল কেউ কোনো রকমের কথা বলছে না। তারা মিয়া তখন মানুষের কথা না বলতে দেখে তিনি আরও কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেন, কিন্তু ইশারায় আশারায় তারা কিছু কাজ করছিল, কিন্তু কোনো রকমের কথা তারা বলছে না। তারা মিয়া তখন ভাবলো হয়তো তারা তাদের ছেলের সুখে তারা কথা বলছে না। যাক, এই বিষয়টা না তিনি বাদ দিলেন। এখন রোগীকে তিনি দেখতে পারেন সেই রোগীর পায়ের মধ্যে দুইটা একবারে চিকন চিকন কামড়ের দাগ, মনে হচ্ছে বেশ লম্বা লম্বা চিকন চিকন দাঁত তার পায়ে বিঁধে দিয়েছে। তারা মিয়া দেখতে পেয়ে বলতে লাগলো, সর্বনাশ, এটা তো খুব বিষাক্ত একটা সাপের কামড়। কোথায় কামড়িয়েছে, কোন জায়গায়? তখন সেখান থেকে কোনো মানুষই কথা বলে না। তিনি পেছনে তাকিয়ে দেখতে পারেন যার সঙ্গে তিনি এসেছেন এখানে, সেই লোকটাও এখানে আর নেই। খুঁজছেন আশপাশ জুড়ে, কিন্তু ওই লোকটাকেও খুঁজে পাচ্ছেন না। তারা মিয়া আরও জিজ্ঞেস করতে লাগলেন, আপনারা কি কেউ কথা বলতে পারেন না? কেউ কোনো সারা শব্দও করছে না। এদিকে শুনশান নীরবতা। 8-10 জন পুরুষ এক একজনের পরনের কাপড়গুলো দেখে আরও তারা মিয়া ভয় পেতে লাগলো। তারা মিয়া দেখতে পারে এক একজনের পরনে কালো কাপড় পরিহিত এবং সেই সঙ্গে তাদের হাতে কেমন জানি একটি নকশার মতো শামুকের এক বিনের মতো হাতে বাঁধা। বেশ অলৌকিক কিছু একটা প্রজাতির প্রাণীরাই তারা এসব হয়তো ব্যবহার করে। কোনো মানুষকে তিনি এরকম আগে দেখেননি। তারপর তারা মিয়া আর কারো সাথে কথা না বলে ভাবলেন যে এখন তিনি ট্রিটমেন্ট শুরু করে দিবেন। রোগীকে তিনি দেখবেন এবং রোগীর সেবা যত্ন করবেন, বা রোগী কী করে বাঁচানো যায় সেই বিষয় নিয়ে তিনি ঘাটাঘাটি করবে এখানে। তারা মিয়া বসে পড়লেন। সাথে ওনার একটা পুটলি ছিল, সেই পুটলিটা পাশে নিয়ে তিনি বসে পড়লেন। তিনি বসে পুটলি থেকে 2টা পান বের করলেন, পানের সঙ্গে 4-5টা সুপারিও বের করলেন। হুট করে দেখতে পারেন একজন মহিলা এসে হাত পেতেছে তারা মিয়ার সামনে। আশ্চর্য, আপনার কোনো কথাবার্তা নেই, হাত পেতেছেন, কি দিব? আমাকে এটা দেন, একটা সুপারি দেন আর একটা পান দেন। এই তো, আপনারা কথা বলতে পারেন, তাহলে কথা বলছেন না কেন তখন? তখন আর কোনো রকম শব্দ নেই। তারপর মহিলাটিকে একটি সুপারি এবং আরেকটি পানের এক টুকরা দিলেন। সেটা নিয়ে সে থাপ করে মুখের ভিতরে ছুঁড়ে মারলো এবং সে এটা খেতে শুরু করে দিল। তো তারা মিয়া দেখে অবাক, এটা কি করে? কোনো মানুষের তো কাণ্ড এরকম নয়, পান খাওয়ার একটি ধরন আছে, একটি ডিজাইন আছে। যাই হোক, তিনি এটাকেও আর পাতা দিলেন না। তিনি বলতে হবে বেশ সাহসী একজন লোক ছিলেন। উনি ওনার ঝাড়াফুঁক শুরু করে দেন। একটি পান হাতে নেন এবং পানের মধ্যে
একটু সরিষার তেল ঢেলে দেন। তারপর এখানে তিনি কিছু মন্ত্র সূরা পাঠ করলেন এবং সেখানে তিনি ফুঁক দিলেন। এদিকে দেখতে পারেন মাটিতে যে ছেলেটা পড়ে আছে সেই ছেলেটা ভীষণভাবে কাতরাচ্ছে। খানিকক্ষণেই তিনি দেখতে পারেন ছেলেটার মুখ এবং সারা শরীর যেন নীল হয়ে আসছে। এখন কি হবে? ওখানে থাকা দুজন পুরুষ দৌড় দিয়ে এসেছে সেই ছেলেটির নিকট। এসে খুব কান্না শুরু করলো আবারও, কিন্তু ওজাকে আর কিছু বলছে না। তখন সেই তারা মিয়া তিনি ওনার আর দেরি না করে তিনি শুরু করে দিলেন ওনার ঝাড়ফুঁক করতে করতে তারা মিয়ার মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো, কিন্তু ছেলেটার শরীর থেকে এখনও তিনি বিষ নামাতে পারছেন না। তারা মিয়া বেশ ক্লান্ত, তিনি হাল ছেড়ে দিবেন এখন। তখনই সেখান থেকে একজন মহিলা রাগান্বিত অবস্থায় উঠে বলে, কে রে তুই মানুষের বাচ্চা? তোর জন্য যদি আজকে আমার বাচ্চাটা মারা যায়, তোর বংশ আমি নির্বংশ করে দেব। কথাটা বেশ শুনতে পারলেন তারা মিয়া। পেছন থেকে হয়তো কেউ একজন বলেছে। ঘাটটা ঘুরে যখনই তিনি পেছন দিকে তাকালেন তখনই দেখতে পারেন পেছনে এক বিশ্রী আকৃতির এক মানুষ দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা কাপড়, সাথে পাইপিংওয়ালা কিছু এক জোড়াতালির মতো ছিল তার শাড়ির আঁচল বেঁধে, এবং চুলগুলো ছিল বেশ লম্বা লম্বা, প্রায় হাঁটু সমান পর্যন্ত চুলগুলো এসে পড়েছে। একটু দূর থেকে মনে হচ্ছে চুলগুলো বেশ মোটা মোটা, আর চোখের আবরণটা ছিল বেশ ভয়ঙ্কর। চোখগুলো যেন ডাঙর ডাঙর, এবং কোনো মানুষের চোখ এরকম হতে পারে না। তারা মিয়া থরথর করে কাঁপছে। কে কে তুমি? তুমি এখানে কি করে? আমার পেছন থেকে চলে যাও তোমরা। তারপর তারা মিয়া যখন ভয় পেতে পেতে তিনি আবারও সামনের দিকে তাকালেন, তাকে দেখতে পারেন তারা মিয়ার সামনে পেছনে উভয় জায়গাতে যে মানুষগুলো আগে সৃষ্টমান ছিল সেই মানুষগুলো এক একটা ভয়ঙ্কর বিশ্রী জিন বা কোনো এক পিশাচের রূপ নিয়েছে। তারা মিয়ার আর বুঝতে বাকি রইল না যে এটা এক ভয়ঙ্কর ফাঁদ ছিল তারা মিয়াকে আটকানোর। তখন তারা মিয়া তার মন্ত্রপাঠ শুরু করে, কিন্তু কোনোভাবেই সেই মানুষগুলো, সেই অবয়বগুলোকে তিনি তাড়াতে পারছেন না। হঠাৎই তিনি শুনতে পান যে সবগুলো মানুষ একত্রে হাসি দিয়ে উঠেছে। তারা মিয়ার শরীর যেন আরও কাঁপতে শুরু করে দিল, চিৎকারও করা শুরু করে দেন, কিন্তু আশপাশে তেমন কোনো বাড়িঘর নেই যে তারা মিয়ার কাছে আসবে এবং তারা মিয়াকে বাঁচাবে। তখন তারা মিয়া নিরুপায় হয়ে তিনি ওখানে তার পুঁটলিটা হাতে নিয়ে, তার পুঁটলির ভেতরে এমন একটি তাবিজ ছিল যে তাবিজটির উপর সে বিশ্বাস করত যে এই তাবিজটির সামনে কোনো জিন, প্রেত এবং কোনো ভয়ঙ্কর সাপও যদি থাকে। অনেক সময় দেখা যায় কি যে সাপেরা, অনেক সাপ আছে যারা জিনেরা সাপের বেশ ধরে ঘুরে বেড়ায়। তো এরকম কোনো সাপ যদি পড়ে সামনে, তাহলে তার থেকে অনেকটা দূরে চলে যাবে। তখন তারা মিয়ার সেই কথা মনে পড়াতেই তিনি তার পুঁটলিতে হাত দিয়ে দেখতে পারে সেই তাবিজটা পুঁটলির এক কোণে পড়ে আছে। দেরি না করেই সে তাবিজটা হাতে উঠিয়ে নেয়। হাতে উঠানোর সঙ্গে সঙ্গেই সে অনুভব করতে পারে যে তাবিজটা ভীষণ বেগে গরম হয়ে আছে। এতটা গরম সে আগে কখনো অনুভব করতে পারেনি। তাবিজটাকে সে কলে বলে সে হাতের মধ্যেই ধরে রাখে এবং সঙ্গে একটি কাপড়ও নেয় হাতের মধ্যে। সেই সাথে সে দেখতে পারে আশপাশের যে জিনগুলো ছিল, খারাপ জিনগুলো, সেগুলো এক পা করে পিছোচ্ছে এবং তারা খুব জোর ক্রমে কান্না করছে, অনেকটা দূর পিছিয়ে চলে গিয়েছে। এখানেই তারা মিয়া একটি গোলক আকৃতি তিনি তৈরি করলেন।
গোলক তৈরি করার পর তারা মিয়া আবারও নিচের দিকে তাকালেন। নিচের দিকে তাকিয়ে তারা মিয়া দেখতে পারেন যে ছেলেটা রোগী ছিল, মানে যে ছেলেটাকে সাপে কামড়ে দিয়েছে সেই ছেলেটা ছটফট করে তো পরে আছেই, সেই সঙ্গে তিনি আরও দেখতে পারেন সেই ছেলেটার শরীর থেকে হয়তো এখন দমটা বেরিয়ে যাবে। খুব জোরে জোরে লাফানো শুরু করে দিয়েছে। হুট করে তিনি পেছন দিকে তাকিয়ে দেখতে পারেন তার মা হয়তো ছিল, এটা এক মহিলা বেশ কাতরভাবে চিৎকার শুরু করেছে, আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে ছেড়ে দাও, বাঁচাও। তারা আমি এত নিরুপায়, তিনি কিছু করতেও পারছেন না, কিছু বলতেও পারছেন না। গোলক দিয়ে তিনি এখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেই ছেলেটা কোনো এক বস্তুর সম্মুখীন হয়ে সে নিজে নিজে অনেকটা দূর চলে যায়। হয়তো এটা জিনেদের কোনো কারসাজিভাবে সে একটু দূরে চলে যায়। সেখান থেকে একজন মহিলা দৌড় দিয়ে এসে সেই ছেলেটাকে কুলে করে নেয়, কিন্তু ততক্ষণে ছেলেটা মারা গিয়েছে, আর বেঁচে নেই ছেলেটা। ঠিক তখনই কোলে নেওয়া সেই মহিলাটি বুঝতে পারে তার ছেলে আর বেঁচে নেই। তখন পেছন থেকে সবগুলো পিশাচ আকৃতির সেই অবয়বের জিনগুলো এক এক করে এগোতে শুরু করে তারা মিয়ার নিকট। বেশিক্ষণ এগিয়ে আসতে পারেনি। 10 হাতের মতো পিছনে দাঁড়িয়ে তারা মিয়াকে নানান ধরনের বাজেভাবে থ্রেট দিতে লাগলো। কবিরাজ, তুই আমার ছেলেটাকে মেরে ফেললি, যা, আজকে থেকে তুই আর শান্তি পাবি না, তোর বংশকে একদম নির্বংশ করে দেব, তোর আর কোনো শান্তির আশা নেই, যা, তোকে এখান থেকে ছেড়ে দিলাম, তোর পরিবারের এক একটাকে এক একভাবে মারব, যা। কথা শোনা মাত্রই তারা মিয়া তাদের কাছে মাফ চাইতে শুরু করলো। আপনারা আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়েছে, আমি জানতাম না এটা কোনো জিনদের বাচ্চা, আমি ভাবছিলাম এটা হয়তো কোনো মানুষের। আমি এখানে আসার পর অনেকটা ভয় পেয়েছি আপনাদেরকে দেখে। আপনারা কোনো রকম কথা বলছেন না, আমি ট্রিটমেন্ট কী করে শুরু করতে পারি। তখন কবিরাজের কথা শুনে আরও তারা রাগান্বিত হয়ে বলে, তুই কি যাবি এখান থেকে, বল। তখন আর তারা কোনো রকমের দেরি করলেন না, তিনি তার হাতে পটলিটা নিয়ে তিনি গোলক থেকে বের হয়ে গেলেন। সেই গোলক থেকে বের হওয়াটাই ছিল তারা মিয়ার বেশ বোকামি একটা কাজ। যখনই তিনি গোলক থেকে বেরিয়ে আসলেন তখনই তিনি অনুভব করতে পারেন বাহিরে যে অন্ধকারটা ছিল সেটা একটা ঘোর অন্ধকার হিসেবে দাঁড়িয়েছে। এতটা ঘোর অন্ধকার যেটাতে এক হাত সামনে কি আছে সেটা দেখার মতো কোনো পজিশন নেই। তারা মিয়া পড়লেন এখন মহা মুসিবতে, এখন কি করার আছে। তিনি চিৎকার করতে শুরু করলেন। তিনি এদিকে ওদিকে মানুষের হাতে পায়ে ডুস খেয়ে তিনি ওনার হাতের যে পটলিটা ছিল সেটাও তিনি মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যায় কোনো এক কারণবশত। পড়ে যাওয়াতে তিনি তার পটলিটা এখানেই খোঁজাখুঁজির চেষ্টা করছেন, কিন্তু পটলি আর খুঁজে পাচ্ছেন না। উনি তখন ভাবলেন যে এখানে আর থাকা নয়, এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়াটাই বেটার হবে। তিনি দৌড়াতে শুরু করলেন। যেদিক দিয়ে এসেছিলেন সেদিকেই কল্পনার রাস্তাটুকু মনে নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন। দৌড়তে দৌড়তে হঠাৎ তারা মিয়া হোঁচট খেয়ে পড়ে এবং পড়ার পরপরই তিনি 8-10 সেকেন্ডের মতো মাটির মধ্যেই তিনি পড়ে থাকেন, চোখ বন্ধ হয়ে আছে। তারপর এখান থেকে ওঠার পর তিনি যখন চোখটা মেললেন তখন দেখতে পারেন যে এখন হালকা হালকা আলো যেন তিনি দেখতে পাচ্ছেন ওনার নিজ চোখে, কিন্তু আশপাশে যে মানুষগুলো ছিল পেছনে তারা কোথায়। যাই হোক,
তারা হয়তো এখান থেকে চলে গিয়েছে। সেটা ভেবে তারা মিয়া তার পুঁটলিটা আবারও আনতে যায়। তিনি গিয়ে দেখতে পারেন তার পুঁটলির যে কাপড়টা ছিল, কমলা কালারের কাপড়, সেই কাপড়টা মাটিতে পড়ে আছে। দেখে বেশ খুশি হলেন, ভাবলেন হয়তো পুঁটলিটা আমার পাওয়া গিয়েছে। দৌড়ে গেলেন সেই পুঁটলির নিকট। পুঁটলির নিকট গিয়ে তিনি দেখতে পারেন এখানে পুঁটলির কাপড়টা পড়ে আছে, কিন্তু ভেতরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটাও নেই। তখন তারা মিয়া বেশ ভয় পেতে শুরু করলো। এটা কোনো এইসব জিনেদের কাজ নয় তো? কেননা এই তারা মিয়ার যে পুঁটলির ভেতরে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো দিয়ে তিনি অনেক মানুষের অনেক রকমের উপকার করে থাকে, এবং এই জিনিসগুলো দিয়ে উপকারের যে অপকারগুলো বেশি হয়। তাই তিনি ভয় পাচ্ছিলেন, যদি সেই জিনেরা নিয়ে কোনো অপকর্ম করে তার এই জিনিসগুলো দিয়ে, তখন কি হবে? সে পুঁটলিটার কাপড় হাতে নিয়ে এখানে বসে কান্না শুরু করে দিল। কিন্তু আশপাশে কোনো রকমের মানুষও উদয় হয়নি। উদয় না হওয়াতে তারা মিয়া প্রায় ঘন্টা দেড় দুয়েক এখানেই বসে থাকেন, খোঁজাখুঁজি করেন, কিন্তু তার পুঁটলির ভেতরের একটা জিনিসও সে আর খুঁজে পায়নি। মন ভরা দুঃখ নিয়ে সে পুঁটলির কাপড়টা হাতে নিয়ে সে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সেই বহিয়াপাড়া গ্রামটা ছেড়ে তিনি চলে আসলেন, বাড়িতে আসলেন। আসার পর তিনি বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন। প্রায় অনেকক্ষণ পর ওনার জ্ঞান ফিরে। পরিবারের লোকজন জিজ্ঞেস করলে সব ঘটনাই তিনি খুলে বলেন। তারপর সেই তারা মিয়াকে তার স্ত্রী যে ছিল, তারপর তার ভাই ছিল, তারাও কবিরাজি বিষয়ে অনেক কিছুই তারা জানতেন। এই বিষয়গুলো দিয়ে ওনাকে ঝাড়ফুঁক করানো হয়, কিন্তু কোনো লাভ হয়নি। 2 দিন পরই ওনার ভীষণ এক অসুখ হয়। যে অসুখের প্রভাবে তিনি 15-20 দিন যাবৎ ঘরে পড়েছিলেন। মারাত্মক এক রোগ ব্যাধি ওনার সৃষ্টি হয়। হঠাৎ একদিন হয় কি, তিনি অসুস্থ থাকাকালীন ওনার এক নাতি ছিল, যেই নাতিটা সেই জিনদের বাচ্চার মতো বয়স হবে, প্রায় 12-13 বছর তো হবেই, কিন্তু দেখতে সেই জিনেদের বাচ্চাদের মতোই চেহারাটা ছিল তার। তো তারা মিয়া সেই ছেলেটাকে দেখে, তার নাতিকে দেখে, আর সে চিন্তা করে সেই জিনেদের বাচ্চার কথা। হ্যাঁ, এরকমই তো ছিল, সেই জিনেদের বাচ্চাটা মারা গিয়েছে। কে জানে কি ঘটনা না জানি ঘটে আমার সঙ্গে। চিন্তা করছেন, ওনার চিন্তা যেন আর কোনো দিন ফুরাবে না ওনার কাছে মনে হচ্ছে। রাতে তিনি ঘুমাতে গেলেন, প্রায় এটা 15-16 দিন পরের ঘটনা। হঠাৎ তারা মিয়া শুনতে পান যে ওনার নাতির এক কান্নার এক কণ্ঠ আওয়াজ। তারা মিয়া সেটা স্বপ্নে দেখেছিল। সে আরও দেখতে পায় যে কেউ একজন তার স্বপ্নে এসেছে। আসার পর বলছে, তারা মিয়া, তুই তো আমাদের ছেলেটাকে মারলি, এবার তোর সেই নাতিটাকেও আমরা মারব। সাহস থাকলে বাঁচা তো দেখি, তোর গোলকের কত পাওয়ার, আর তোর পটলির সেই আসবাবপত্রগুলো কতটা পাওয়ার। বাজে রকমের হাসতে হাসতে তার স্বপ্ন থেকে বিদায় নিল। তারা মিয়া লাফাতে লাফাতে বিছানা থেকে উঠলো অসুস্থ শরীর নিয়েই। তার ওঠা দেখে তার স্ত্রী উঠে পড়ে, এবং তার যে একটা ছেলে ছিল এখনো বিয়ে করেনি, সেও উঠে পড়ে। উঠে জিজ্ঞেস করে যে কি হয়েছে, বলে যে স্বপ্নের বিষয়। তখন তারা মিয়া কোনো রকমের দেরি না করেই ঘর থেকে বেরিয়ে তার বড় ছেলের ঘরে চলে যায়। তার নাতির নাম ধরে ডাকা শুরু করে, কিন্তু তার ছেলে দরজা খুলছে না। দরজা না খোলাতে তারা মিয়া মনে শান্তিও পাচ্ছেন না। তো
ওনার ছোট ছেলেটাকে বললেন যে দরজাটা ভেঙে দেওয়ার জন্য। ছোট দরজাই ছিল, তখনকার ছনের ঘর ছিল, তো এগুলো মজবুত করে বাঁধা হয়েছিল। তো সেই দরজাটাকে দুজন মিলে ভেঙে দেয়। দরজা ভাঙার পর দেখতে পারে তার বড় ছেলে এবং তার ছেলের বউ দুজন, একজন মাটিতে পড়ে আছে, আরেকজন বিছানায় পড়ে আছে। মনে হচ্ছে তাদের সঙ্গে বেশ টর্চার হয়েছে। দেখে মনে হচ্ছে তাদের শরীরে কেমন যেন রক্তের এক লাল দাগ বর্ণ বেশি আছে। তারা মিয়া বেশ চিন্তিত হলেন যে এত রাতে তাদের শরীরে রক্তের দাগ এমন কেন হলো। ওনার নাতিকে খোঁজাখুঁজি তখন চলে যান। তো নাতিকে খোঁজাখুঁজির পর নাতিকে ঘরে আর পাননি। না পেয়ে বুঝতে পারে তারা মিয়া যে নাতির সঙ্গে হয়তো খুব খারাপ ঘটনা ঘটেছে। কান্না শুরু করে দিল। তার কান্না শুনে তার ছেলেটাও এবং তার ছেলের বউ কিন্তু উঠছে না। প্রায় 1-1.5 ঘন্টা চলে যায়। তারা মিয়ার কান্না শুনে তারা মিয়ার বাড়ির আশপাশের লোকজন সবাই উঠে, এবং ওঠার পর সবাই এসে জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে তার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সবাই যার যার মতো করে হারিকেন জ্বালিয়ে নিয়ে আশপাশে খোঁজাখুঁজির চেষ্টা করে, কিন্তু সারা রাত চলে যায়, কিন্তু কোনো তার নাতিকে আর খুঁজে পাওয়া যায় না। তো সকালবেলাও তার নাতিকে আর খুঁজে পাওয়া যায়নি। তো তার নাতিকে প্রায় 4-5 দিন যাবৎ খোঁজাখুঁজি হয়। পরবর্তীতে একদিন পরে তার ছেলে এবং তার ছেলের বউ জ্ঞান ফিরে। তখন তারা বলে যে তাদের সঙ্গে কি ঘটেছে তারা কিছুই বলতে পারে না। ছেলেটাকে কে নিয়েছে, কে বা না নিয়েছে, তারা এসব নাকি মনেই করতে পারছে না। তারপর 15-20 দিন চলে যায়, তারা মিয়ার নাতিকে আর খুঁজে পাওয়া যায় না। হঠাৎ একদিন স্বপ্নে দেখে তারা মিয়া যে এটাই হলো বদলা, তুই আমাদের ছেলেকে মেরেছিস, আমরা তোর নাতিকে মেরেছি। চেয়েছিলাম তোর পরিবারটাকে নির্বংশ করে দেব, কিন্তু এতটা পাষাণও আমরা নই। যা, ছেড়ে দিলাম এবারের মতো। আর কোনো জায়গায় ট্রিটমেন্ট করতে গেলে ভালো করে ট্রিটমেন্ট করবি, না হলে তোর অনেক ক্ষতি করব আমরা। আর কাল বিকেলবেলা সেই বট গাছের নিচে এসে তোর সেই যন্ত্রপাতিগুলো, তোর সেই পটলির ভিতরে যে কাপড় চোপড়, তারপর যে আতর, তারপর আরও অনেক জিনিসপত্র ছিল, সেগুলো ওখানেতেই পাবি, বিকেলবেলা যাবি। শুনতে পেয়ে তারা মিয়া ঘুম থেকে উঠে পড়েন এবং তিনি আর কাউকে এই স্বপ্নের কথা বলেননি। কাল বিকেলবেলা তিনি ওখানে চলে গেলেন বট গাছের নিচে, গিয়ে খোঁজাখুঁজি করেন। হঠাৎ তিনি দেখতে পারেন বট গাছের এক পাশে তার পটলির যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এখানে 1-2টা করে পড়ে আছে। তিনি সেগুলো কুড়িয়ে নিলেন খুব তাড়াতাড়ি করে, এবং এগুলোকে ওনার লুঙ্গির মাঝে তিনি বেঁধে নিলেন। তারপর সেগুলো নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। তবে তারা মিয়া তার নাতিকে হারানোর পরও তার এতটা কষ্ট ছিল, তারপর সেই পুটলির সেই জিনিসপত্রগুলো পাওয়ার পর তার মনটা আবার যেন খুশিতে পড়ে গেল। কেননা এগুলো দিয়ে সে এমনও কাজ করতো যেগুলো মানুষের খুব উপকার হতো। তারপর তারা মিয়ার সঙ্গে এরকম আর ঘটনা ঘটেনি। তারপর যেই আসে তারা মিয়ার কাছে উজাড় সাপে কাটলে তাদেরকে সাহায্য করে খুব ভালো করে। তারা মিয়া এখনও বেঁচে আছে। তারা মিয়ার বয়স এখন অনেকটা হয়ে গিয়েছে, সে এখন হাঁটাচলা করতে পারে না, তবে কাউকে সাপে কাটলে বা কোনো রকম সমস্যা হলে তেমন কেন, তাহলে তারা মিয়ার কাছে আসে এবং তারা মিয়া তার সবটুকু দিয়ে মানুষের সাহায্য করে, তাকে ভালো করে দেয়, মানুষের চিকিৎসা করায়। লিসেনার্স, প্রিয় ইমান ভাই, এটি ছিল আমার ঘটনাটি কেমন লাগলো, ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। এখন আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আশা করি দ্বিতীয় ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর হবে। এতক্ষণ যারা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা, এবং যারা থাকবেন তাদেরকেও ভালোবাসা জানাচ্ছি। চলুন যাওয়া যাক আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে।